শুনছেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের গল্প সংক্ষিপ্ত অধ্যায়। এবার আর মিনমিনি শ্রীনাথকে সঙ্গে আনা হয়নি। নিতাই চাঁদের সঙ্গে এসেছে বদ্রীনাথ, আর মাঝপথে জুটে গেছে ফটিক বাঙ্গাল। এই সেই ফটিক যার জন্যই তাড়াহুড়ো করে মনোরঞ্জনের সঙ্গে বাসনার বিয়ে দিতে হয়েছিল। এই ফটিককে সঙ্গে আনার খুব একটা ইচ্ছে ছিল না নিতাই চাঁদের। সে এরই মধ্যে বাসনার সঙ্গে গুজগুজ ফুসফুস শুরু করেছে। তবু টাকা পয়সার ব্যাপার, লোকবল থাকা ভালো। বাসনার গয়না উদ্ধার করতে হবে এবং সম্ভব হলে এবারই বেচে দিয়ে যেতে হবে ওই 1 বিঘে 7 কাঠার 3 ছটাক জমি। নিতাই চাঁদ ভেবেছে যে ফটিক বাঙ্গালের সঙ্গে বুঝি হঠাৎই দেখা হয়ে গেছে লঞ্চে, কিন্তু ফটিকের জীবনে সব কিছুই হিসেব করে হয়। 30-31 বছর বয়স ফটিকের। এর মধ্যে সে 3টে বিয়ে করেছে পুরুতের সামনেই, আর বাদ বাকি তো আছেই। দূর দূর গ্রামে সে বিয়ে করে আসে নাম ভারিয়ে। তারপর 1 বছর 1.5 বছর বাদে বউ ছেড়ে পালাতে তার কোনো রকম দ্বিধা থাকে না। মেয়েরা তার কাছে মিষ্টি আঁখের মতন, যতক্ষণ রস ততক্ষণ সোহাগ। তারপর সারা জীবন ছিবড়ে বই বেড়ানোর মতন আহাম্মক সে নয়। ছিপছিপে ফর্সা মতন চেহারা, চোখ নাক চোখা, দৃষ্টি সদাই চঞ্চল। ফটিক ছেলেটি সত্যিই প্রতিভাবান, নইলে এত মেয়ে পটাপট পটে কেন তাকে দেখে? কথাবার্তায় অতি তুখর। এতদিনের মধ্যে মাত্র একবার হাঁসখালি গ্রামে ধরা পড়ে মার খেয়েছিল সে কি শুয়োর পেটা মার। তারপর 3 মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল তাকে। তবু মেয়ে ধরাই এখনো ফটিকের জীবিকা। গতকাল দুপুরে পুকুরে স্নান করতে করতে ফটিকের মাথায় একটা ঝিলিক দিয়ে উঠেছিল হঠাৎ। এরকম তার হয় মাঝে মাঝে, সে যেন বাতাসে দৈববাণী শুনতে পায়। বাসনা বিধবা হয়ে নিজের বাড়িতে ফিরে এসছে, এ খবর ফটিক পেয়েছে যথাসময়ে। প্রথমে সেও এ নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু পুকুরের কোমর জলে দাঁড়িয়ে তার ষষ্ঠ ইন্দ্রিয় এবং 3য় নেত্র যেন আচমকা তাকে বলে দিল, এই মেয়েটার মধ্যে মধু আছে, ওরে ফটিক লেগে যা। কয়েকদিন ধরে আড়ালে আড়ালে তক্কে তক্কে থেকে সব খবর সংগ্রহ করেছে ফটিক। বাসনারা যে আজ এই লঞ্চে যাবে সে আগেই জানে, কিন্তু একসঙ্গে এলে যদি কেউ কিছু সন্দেহ করে, সেই জন্যই নিজের গ্রাম থেকে না উঠে সে পাটনাখালির কলেজ ঘাট থেকে লঞ্চ ধরেছে। ছাদে কেবিন ঘরের পেছনে ঠেস দিয়ে জবুথবু হয়ে বসে আছে বাসনা। এক পাশে তার দাদা, অন্য পাশে কাকা। ওদের দেখে কত স্বাভাবিকভাবে চমকে উঠল ফটিক। মেয়েদের মন কি করে জয় করতে হয় তা জানার জন্য ফটিককে ডেল কার্নেগির বই পড়তে হয়নি। সে ঠিকই জানে যে সদ্য বিধবা মেয়ের সঙ্গে ভাব জমাবার শ্রেষ্ঠ উপায় হলো তার মৃত স্বামীর প্রশংসা করা। সহানুভূতি বড় চমৎকার সিঁড়ি, একেবারে ঠিক জায়গায় পৌঁছে দেয়। অবাঙ্গাল মেয়ের সঙ্গে কখনো বাঙ্গাল ভাষায় কথা বলে না ফটিক। এ ব্যাপারে সে খুব সতর্ক। ভগবানের কি বিচার, আমাদের মতন হেজিপেজি অকম্মা লোকেদের নেয় না। আমরা বাঁচলেই বাকি, মরেই বাকি। আর নজনেখালির মনোরঞ্জন খাড়া, অমন সুন্দর চেহারা, আর কি দরাজ দিল, সেই মানুষটাকেই অকালে নিয়ে গেল। এইভাবেই কথা শুরু করেছিল ফটিক। তারপর আকাশের দিক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, জীবন অনিত্য, কে কবে আছে কে কবে নেই। দুজন মাছের চালানদার এই মূল্যবান দার্শনিক তত্ত্বটিতে খুব মনোযোগের সঙ্গে সায় দেয়।
একজন মন্তব্য করে, যা বলেছেন দাদা, আমাদের বাঁচা মরা দুই সমান। বোঝা যায় বহুদিনের নিষ্ফল অভিমান থেকে এই কথাটা বেরিয়ে আসছে। রাজ্যটুক যাকে বলে, এমন বিয়ে কটা হয়? পাত্রটি যেমন ভালো, তেমনি আমাদের গাঁয়ের মেয়েও রূপে গুণে কিছু কমতি নয়। এরকম মিল সহজে দেখা যায় না। তাও সহ্য হলো না ভগবানের। কথাটা একটু রসিয়ে রসিয়ে বলেছিল ফটিক। মাথায় ঘোমটা দিয়ে কলা বউয়ের মতন নিথর হয়ে বসে আছে বাসনা। মাঝে মাঝে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলছে শুধু। ফটিক তাকে উদ্দেশ্য করে এক টানা ওই ধরনের কথা বলে চলল। ফটিকের নির্লজ্জতায় নিতাইচাঁদ প্রথমটা স্তম্ভিত হয়ে যায়। এই ছোড়াই বাসনাকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছিল। ইচ্ছে করছে একটা লাথি মেরে ছোড়াটাকে নদীতে ফেলে দিতে। নিতাইচাঁদের দিকে তাকিয়ে ফটিক এরপরে বলল, কাকা কেমন আছেন? কৈখালির নিবারণ দাস আপনার খুব সুনাম করছিল। আপনি নাকি বিনা সুদে ওকে 200 টাকা হাওলাত দিয়ে অসময়ে বড় বাঁচিয়েছেন। নিতাইচাঁদকে বাধ্য হয়েই একটু হাসতে হলো। প্রশংসা শুনলে খুশি না হয়ে পারা যায়? নিবারণ দাসের কাছ থেকে সুদ নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু কোনো জমিন ধরা হয়নি। সেই জন্য সে সুনাম করেছে। ফটিক এরপর বৈদ্যনাথের দিকে ফিরল এবং বলল, ভূতদা, তোমার পার্টি নাকি তাসের টুর্নামেন্ট জিতেছে। খেজুরিয়াগঞ্জে খেলতে যাবে? বড় খেলা আছে। যাদের লোক চড়িয়ে খেতে হয় তাদের সব রকম খবর রাখতে হয়। যে লোকের সঙ্গে একবার পরিচয় হয়েছে ফটিকের, তার নারী নক্ষত্র সন্ধান নিয়েই ছেড়েছে ফটিক। বদ্রীনাথ একবার সেখান থেকে একটু উঠে গেলে ফটিক তার জায়গায় বসে পড়ে বাসনার পাশে। গাদাগাদি ভিড়ের লঞ্চ, এখন কে কোথায় বসলো তা নিয়ে কোনো কথা চলে না। ইঞ্জিনের ঘ্যাস ঘ্যাস শব্দের জন্য কেউ কথা বললে একটু দূরের লোক শুনতেও পায় না। ফটিক ফিস করে বাসনাকে বলল, জীবনে এরকম দুঃখ এলে সে দুঃখ অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে হয়, তবেই না তা সওয়া যায়। বাসনা ডাগর চোখ মেলে তাকালো ফটিকের দিকে। এই মানুষটির জন্যই তাকে একদিন দারুণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তবু এর পরও সে রাগ করতে পারল না। ফটিকের মুখখানাই এমন যে তাকালে আর রাগ থাকে না। তাছাড়া এত ঝগড়াঝাটির মধ্যে এই একজন মাত্র লোক শুধু কত নরম করে শুধু দুঃখের কথাই বলল। মনোরঞ্জনের ছবি আছে তোমার কাছে? ছবি? ফটো তুলে রাখুনি একসঙ্গে? গোসাবাই তো 5 টাকায় ফটো তুলে দেয়। ইস, কে নিয়ে কাটাবে সারা জীবন? কোনো রকম স্বার্থের গন্ধ নেই ফটিকের মধ্যে। একটি নীতিতে ফটিক সবসময় অটল থাকে, ধীরে বন্ধু ধীরে। এক সময় গলা খাকারি দিয়ে নিতাইচাঁদ জিজ্ঞাসা করল, তুমি এদিকে কোথায় যাচ্ছ ফটিক? ফটিক বলল, আগে কাকা, আমি যাচ্ছি নজনেখালি, সেখানে আমার এক মাসির বাড়ি। নিতাইচাঁদ বলল, তাহলে চলো আমাদের সঙ্গে। বাসনার শ্বশুর বাড়িতে একটু গোলমাল করছে। তুমি আমাদের গাঁয়ের ছেলে, পাশে একটু দাঁড়াবে। নিশ্চয়ই, ফটিক তো তাই চায়। লঞ্চে সে কি হাওয়া খাওয়ার জন্য উঠেছে নাকি? তার মাসির বাড়ি তো সারা পৃথিবী জুড়ে। বাসনার যেন কোনো কিছুতেই ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই। সে কোথায় থাকবে, কোথায় যাবে, তা সে নিজে ঠিক করতে পারে না। শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল, চলে এলো বাপের বাড়ি। আবার বাপের বাড়ির লোকই তাকে নিয়ে চলেছে শ্বশুর বাড়ি। সেখানে গেলে যে আবার কি কুরুক্ষেত্র শুরু হবে, তা ভাবলেও বাসনার রক্ত হিম হয়ে যায়। তার একটুও যেতে ইচ্ছে করছে না। ও বাড়ির পেছনের একটুখানি জমিতে বেগুন গাছে ফুল দেখে এসেছিল বাসনা। এখন সেখানে নিশ্চয়ই কচি কচি বেগুন ফলেছে। মনোরঞ্জন নিজের হাতে ওই বেগুনের ক্ষেত করেছিল।
বাসনা সেদিকে কি করে তাকাবে? ধানের গোলা, ঝিঙের মাচা সব কিছুতেই তো মনোরঞ্জনের হাতের ছাপ। নজনে খালি এসে গিয়েছে বলে কিছু লোক উঠে দাঁড়াতেই বাসনার বুকের মধ্যে ধূপ করে উঠল। এই জায়গাটার নাম শুনলেই তার এরকম হচ্ছে কদিন ধরে। বিয়ের আগে সে এই নাজনেখালির নামই শোনেনি। জেটি ঘাটায় নামতেই বোকা নগেন দাসের সঙ্গে দেখা। প্রত্যেক দিন এই সময় নগেন দাস এখানে দাঁড়িয়ে থাকে। সে কোনোদিন লঞ্চে উঠে কোথাও যায় না, তার কাছেও কেউ আসে না। তবুই একটা নেশা। এই লঞ্চের মানুষজনের ওঠানামা দেখাই তার কাছে এক ঝলক বাইরের পৃথিবী দেখা। নিতাই চাঁদকে সে নিজেই ডেকে বলল, ও মশাই, আবার এসছেন? তা ভালোই করেছেন। খবর শুনেছেন তো? আরেকজন লোক পাশ থেকে বলল, এই তো মনোরঞ্জন খাড়ার বউ ফিরে এসছে। অন্য একজন বলল, তাহলে আর চিন্তা নেই, বিষ্টু খাড়ার কপালটা ফিরা গেল এবার। ভুরু দুটো নেচে উঠল নিতাই চাঁদের। ব্যাপার কি? এরা কি বলতে চায়? দুপা বাড়ালেই মোচা বিস্কুট চায়ের দোকান। সেখানে এসে চায়ের অর্ডার দিল ফটিক। একদল লোক তাদের ঘিরে দাঁড়িয়েছে। বাসনাকে বসানো হলো বাণী কাঠের তক্তার বেঞ্চে। আপনি শোনেন নাই? মনোরঞ্জনের বউয়ের নামে ভারত সরকার আর বাংলা সরকার 15,000 টাকা দেবে। সাহেবরা অনেক কিছু দিতে পারে শুনেছি। আমেরিকা দিলে রাশিয়াও দেবে। দিল্লিতে নিয়ে গিয়ে ইন্দিরা গান্ধী ওর হাতে প্রাইজ দেবে না? এরকম একটা হাসির রোল পড়ে যায়। মনোরঞ্জন খাড়ার মৃত্যুকে কেন্দ্র করে বেশ একটা রসিকতা জমে উঠেছে। বাঘে মারলে 15,000 টাকা। তুমি জলে ডুবে মরো, কেউ তোমায় পাত্তা দেবে না। তুমি যদি ওলা ওঠায় মরলে তো মরলে, ব্যাস ফুরিয়ে গেল। এমনকি তোমায় পাগলা কুকুরে কামড়ালে কিংবা জাত সাপে কামড়ালেও কেউ তা নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু বাঘে তোমার ঘাড় ভেঙে দিলেই 15,000টি কল করে টাকা পেয়ে যাবে। গভর্নমেন্ট দেবে। চমৎকার ব্যাপার না? নিতাই চাঁদ একেবারে ভেবাচাকা খেয়ে কিছুই বুঝতে পারছে না। 15,000 টাকা কাকে বলে এরা জানে? ওই মেয়ে এত টাকা পাবে কেন? ফটিকের বুকের মধ্যে রেলগাড়ির ইঞ্জিন চলছে। তার মন বলছিল না, এই মেয়ের মধ্যে মধু আছে। 15,000 টাকা। দেখা যাক ওই টাকা কে পায়। তার নাম ফটিক লস্কর। নদীর ধারে বাঁধের উপর দিয়ে দলে দলে লোক আসছে বাসনাকে দেখবার জন্য। আজ হাটবার, এমনিতেই অনেক লোক। রীতিমতো ভিড় জমে গেল বাসনাকে ঘিরে। আর সেই সঙ্গে নানা রকম গুঞ্জন। মনোরঞ্জন খাড়ার বিধবা বউ এখন দারুণ এক দ্রষ্টব্য ব্যাপার। এক গলা ঘোমটা টেনে ওই যে পুটুলিটি বসে আছে, তার হাতের একটা সইয়ের দাম এখনকার বাজারে অনেক। এখানকার সকলের চেয়েই বেশি। ফটিক নিতাই চাঁদের কাঁধে হাত ছুঁয়ে বলল, কাকা, একটু শোনেন। তারপর ভিড়ের জটলা থেকে নিতাই চাঁদকে খানিকটা দূরে টেনে নিয়ে গিয়ে দারুণ উত্তেজিতভাবে বলল, কাকা, ব্যাপারটা বুঝলেননি? আপনাকে মাইয়া এখানে আনছেন, সব টাকা তো ওরা লইয়া যাইবে। নিতাই চাঁদ বলল, কার টাকা? কিসের টাকা বলো তো? ফটিক বলল, ওই যে শুনলেন না, মনোরঞ্জনের বাগে খাইছে, সেই জন্যই সরকার ক্ষতিপূরণ দেবে। অনেক টাকা। ক্ষতিকার আপনাগো না? এমন যে ধুরন্ধর নিতাই চাঁদ, তারও বিষয়টা মাথায় ঢুকছে না এখনো। ফটিক অতি দ্রুত তাকে বুঝিয়ে দিল। তাহলে এখন উপায়? ফটিক বলল, কাকা, এই ফটিক বাঙালির পরামর্শ যদি শোনেন তাহলে আমি কই, চলেন এখনই আমরা ফিরে যাই। কাকা বলল, ফিরে যাব? ফটিক বলল, বাসনারি একবার শ্বশুরবাড়ি লইয়া গেলে হেরা আর সারবে অরে? বাসনারি দিয়া সই সাবুত করাইয়া সব টাকা ওইরা হজম করিয়ে দেবে না? নিতাই চাঁদ বলল, টাকা ওরা দেবে? ফটিক বলল, নেবে না? একবার বাসনার সই পাইলেই হয়।
নিতাই চাঁদ বলল, তাহলে উপায়? ফটিক বলল, চলেন এখনই ফিরে যাই। মনোরঞ্জনের বাবা আইসা কইলেও আপনি বাসনারে ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না। আমাগো গ্রামের মেয়ে আমাগো গ্রামেই থাকবে। লঞ্চ ছেড়ে গেল। এখন আমরা ফিরব কি করে? ফটিক বলল, সে ব্যবস্থা আমার। আপনি যান, বাসনার হাত ধইরা থাকেন, অগো সাথে কথা কইয়া সময় কাটান গিয়া একটু। সত্যিই করিতকর্মা ছেলে বটে ফটিক। হাটবার বলে অনেক নৌকো এসে লেগেছে আজ। তারই মধ্যে একটি নৌকোর মাঝির সঙ্গে দরাদরি করে ফেলল সে। তারপর ছুটে এসে বলল, কাকা চলেন। বৈদ্যনাথ কিছু বুঝতে পারেনি। সে বলতে লাগলো, কোথায় কোথায় যাব? মনোরঞ্জনের বাড়ি তো এদিকে। আগে একবার জয়মণিপুরে যেতে হবে শিগগির। ওদের দলটি আবার জেটি ঘাটের দিকে ফিরে যেতেই ভিড়ের একজন বলল, এ কি, ওরা চলে যায় যে? বিষ্টুরা কোনো খবর পেল না। অবাক কাণ্ড, এখনো চিতের ঢৌ উঠল না, আর বউ ড্যাং ডিঙিয়ে চলল বাপের বাড়ি। আবার এলোই বা কেন, ফিরেই বা চলল কেন? মাঝপথে খেলা ভেঙে যেতে মজাটা যেন জমল না। সদ্য বিধবা বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে লঞ্চ ঘাটে পা দিয়েই ফিরে যাচ্ছে, এ কেমন ধারা ব্যাপার? দু চারজন চলে গেল মনোরঞ্জনের বাপ মাকে খবর দিতে। ফটিক নিজে বাসনার হাত ধরে তুলল নৌকায়। নিতাই চাঁদ কেমন ন্যাবড়া জোড়া হয়ে গেছে। নৌকোর দড়ি খুলে মাঝিকে তাড়া দিয়ে ফটিক বলল, আরে ভাই ছাড়েন ছাড়েন। ভাটার সময়, তবু নজনীখালি থেকে যত তাড়াতাড়ি দূরে চলে যাওয়া যায় ততই মঙ্গল। মিনিট পাঁচেকের মধ্যেই হৈ হৈ করে এসে গেল সাধুচরণের দল। ভিড় ঠেলে এসে জেটি ঘাটের উপর দাঁড়িয়ে তর্জন গর্জন করতে লাগলো। মাধবদা, তোমার চোখের সম্মুখ দিয়ে মনোরঞ্জনের বউকে নিয়ে চলে গেল, আর তুমি কিছু বললে না? মাধব এক মনে গাঢ় নীল রঙের নাইলনের জাল ধুয়ে পরিষ্কার করছিল। সম্পূর্ণ উত্তেজিত দুটি চোখ তুলে সে তাকালো ওদের দিকে। ওরা আরও অনেক কথা বলে যাচ্ছে। মাধব চুপ। তারপর হঠাৎ সে ধমক দিয়ে বলে উঠল, আমি কি করুম? পরের বউ লইয়া টানাটানি করুম? পরের বউ লইয়া টানাটানি করুম? তা বলে আমাদের গায়ের বউকে জোর করে ধরে নিয়ে যাবে? যার যা ইচ্ছা করুক, মাধব বলল। প্রথমে প্রায় লাফিয়ে পড়ল নিরাপদ, তারপর সাধুচরণ, সুশীল, বিদ্যুৎ, সুভাষ সবাই নেমে এলো নৌকার উপর। মাধব হা হা করে উঠলেও কেউ গ্রাহ্য করল না। উত্তেজনায় ওদের রক্ত টকবক করে ফুটছে। গ্রামের ইজ্জত বলে কথা। আশেপাশের কয়েকখানা নৌকো থেকে তারা চেয়ে নিল কয়েকটা দাঁড়। সবাই ঝপাঝপ হাত চালালো একসঙ্গে। ফটিক, নিতাই চাঁদ পেছন দিকে তাকিয়েই ছিল। ওরা এক নজর দেখিয়ে বুঝতে পারল একখানা নৌকো তেড়ে আসছে ওদের দিকে। ফটিক চেঁচিয়ে উঠল, হাত চালাও, ও দাদা হাত চালাও, আমাদের যেন ধরতে না পারে। তারপর শুরু হলো নৌকো বাইচ। কিন্তু নজনেখালির জয় হিন্দ ক্লাবের দুর্দান্ত মেম্বারদের সঙ্গে পারবে কেন মামুদপুরের লোকেরা? নিতাই চাঁদ আর বৈদ্যনাথ দুজনেই বাবু ধরনের। তারা নৌকোর দাঁড় ধরতেই জানে না। মাধবের নৌকো একেবারে ঠকাস করে লাগলো নিতাই চাঁদের ভাড়া নৌকার গায়ে। সাধুচরণ আগেই ঝুঁকেছিল, খপ করে ধরে ফেলল বাসনার হাত। নিতাই চাঁদ বলল, এই এই আমাদের মেয়ের গায়ে হাত দেবে না। নিরাপদ বলল, সারা চোর, আমাদের গ্রামের বউকে চুরি করে পালাচ্ছ? দু দলই হাতের দাঁড়গুলো উঁচু করে তুলেছে। এই বুঝি কাজিয়া বাঁধে। সাধুচরণ বাসনার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিতেই উল্টে গেল নিতাই চাঁদের নৌকাটা। বেগতিক বুঝে ঠিক সেই মুহূর্তেই ফটিক জলে ঝাঁপ দিয়েছে। অত্যন্ত কেরামতির সঙ্গে নিজের নৌকোটা সামলে আছে মাধব। এই সব ব্যাপারটিতেই সে বিরক্ত। সে সংসারী লোক, তাকে আবার জড়িয়ে পড়তে হলো ঝঞ্ঝাটে। সে চেঁচাতে লাগলো, আরে বৈশা পড় হারামজাদারা, এডারে উল্টাবি।
এত বড় একখানা নদীতে কেউ কোনোদিন সাত করে একবারও ডুব দেয় না, ঘাটের কাছেও স্নানে নামে না। এমন কামটের উৎপাত এখানে। সেই নদীর জলে এতগুলো মানুষ। বাসনার হাত ছাড়েনি সাধুচরণ, তাকে ডুবতে দেয়নি। নিতাই চাঁদকেও টেনে তুলল সুভাষ আর বিদ্যুৎ। বদ্রীনাথ কিছুক্ষণ হাবুডুবু খেল। মাঝি দুজন অনেক কষ্টে আবার ভাসিয়ে তুলল তাদের নৌকাটিকে। শুধু তলিয়ে গেল ফটিক, তাকে আর দেখতে পাওয়া গেল না। তবে সত্যি সত্যি কি আর তলিয়ে যাবে? বাঙাল দেশের ছেলে, ওরা নাকি জলের পোকা হয়ে ভুস করে আবার কোথাও মাথাচাড়া দিয়ে উঠবে ঠিকই। ধুতির কাঁচা কোচা খুলে গেছে, নিতাই চাঁদের মাথা থেকে জল গড়াচ্ছে। ত্রিভঙ্গ মুরারির মতন দাঁড়িয়ে তরপাতে লাগলো। আমি থানায় যাব। ঝুরুমবাজি, এ কি মগের মুলুক? তোদের সব কটার কোমরে দড়ি দিয়ে জেলের ঘানি যদি ঘোরাতে না পারি, তবে আমার নাম নিতাই চাঁদ সাধু নয়। দিন দুপুরে ডাকাতি, মেয়ে ছেলের গায়ে হাত, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি সব কটাকেই আমি জেলে পড়ব, সব কটাকেই। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের গল্প সংক্ষিপ্ত অধ্যায়। গল্প পাঠে পার্থপাল চৌধুরী। নিবেদনে সানডে গল্প ভাণ্ডার।